শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। আমি জুয়েল কিবরিয়া, তোমাদের প্রিয় স্যার, তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই আমার সাথে যুক্ত হয়ে পড়েছো। আর আমার শব্দ ঠিক আছে কিনা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা কমেন্টস করো, ঠিক আছে? আমরা আজকে একটা মহা এপিসোড, ঠিক আছে, যে বিষয়টা নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সমস্যার মুখোমুখি হতে হয়, নানান সময় আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় নানানভাবে। বাংলাদেশে 2-4% শিক্ষার্থী পাওয়া যাবে, 2 থেকে 5% যারা এই বিষয়টা বোঝে। শিক্ষার্থী অনেক শিক্ষকদের মধ্যে থেকে তো 10 ভাগ শিক্ষক পাওয়া যাবে যারা এই বিষয়টি বোঝে। বাংলাদেশের অন্তত 90 ভাগ শিক্ষক আছে বাংলার, অন্য সাবজেক্টের না, বাংলার শিক্ষক আছে 90 ভাগ যারা এই বিষয়টা বোঝেন। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেজন্য আজকের এপিসোডটার নাম কি? মহা এপিসোড। জি, আমাদের সূচিটার নাম কি? ছন্দ, বাংলা কবিতার ছন্দ। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে, ক্লিয়ার স্যার, ওকে, ধন্যবাদ। আজকে নোটিফিকেশন আসলো না, কেন নোটিফিকেশন আসলো না? নোটিফিকেশন তো আসার কথা। হ্যাঁ, অনেকেই ইব্রাহিম পাইককে দেখছি অনেক ভালোবাসা ছড়াচ্ছে। ইব্রাহিম, ধন্যবাদ। আবু সাইদ, আলভি, আব্দুল সালাম, হ্যাঁ, সবাইকে শুভকামনা, ভালোবাসা। আরেকজনের চেহারাটা বুঝতে পারছি না ভালো মতো। আচ্ছা, মনির শঙ্করকে দেখতে পাচ্ছি, অনেক ভালোবাসা। হ্যাঁ, আজকে কিন্তু মহা এপিসোড, মহা ধামাক এপিসোড, বুঝতে পারলেন? হ্যাঁ, বাংলার ছাত্রদের চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। জি, বাংলার যে বাঘা বাঘা ছাত্র আছে, টিচার আছে বাংলার আপনার এলাকায়, তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিবেন যে আয় দেখি ছন্দ, হ্যাঁ, মামুর বুঠা কাকে লেড়েছিস? জুয়েল গুরুর ছাত্রকে লেড়েছিস তো বাঘের লেজে পা দিয়েছিস, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করে দিই শিক্ষার্থী বন্ধুরা। ছন্দ, ওকে, লেখেন। ছন্দ শব্দের অর্থ কি? ছন্দ শব্দের অর্থ তান বা লয় বা গতি। ছন্দ শব্দের অর্থ কি? ছন্দ শব্দের অর্থ হচ্ছে তান বা লয় বা গতি। আচ্ছা, খেলা হবে মানে আজকে একদম চরম খেলা হবে, ঠিক আছে? হ্যাঁ, একদম দারুণ খেলা হবে যদি আপনারা ঠিকমতো ক্লাস করেন। আমি বললাম যে বাংলার টিচারদের বলবেন যে বাংলা ছন্দ আসেন শেখাই, ঠিক আছে? জি, তো ছন্দ শব্দের অর্থ তান বা লয় বা গতি, তান বা লয় বা গতি। আচ্ছা, এখন দেখেন, এই যে যখন গান করি আমরা, দেখবেন যে গান যখন কেউ গায়, জি, আচ্ছা, তখন কি হয়? তখন তবলা বাজে না? তবলা বাজে, জি, তেরে কেটে তাকু তাকু, তেরে কেটে তাকু তাকু, ধিক ধিন ধা না থুন না কাত্তা ধাকে তেটে ধি না ধা দিন ধিন ধা ধা দিন ধিন ধা না তিন তিন না তেটে দিন ধিন ধা দিক দিন ধা না থুন না। তবলা বাজে, ঢোল বাজে, গিটার বাজে। এগুলো যে ঢোল, তবলা, এগুলো কেন বাজে? এই যে লয় বা গতিটাকে ধরে রাখার জন্য, মোশন। অর্থাৎ গানের মধ্যে একটা নির্দিষ্ট কি তান থাকে, একটা লয় থাকে, একটা গতি থাকে, বুঝতে পারলেন? তো এই মোশনটাকে, এই গতিটাকে একটা নির্দিষ্ট একটা লয়ে ধরে রাখার জন্য কিন্তু তবলা বাজাতে হয় কিংবা ঢোল বাজাতে হয়, ঠিক আছে? দেখবেন এই গানের মধ্যে কিছু গান আছে খুব, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই। মনে হয় যেন ঘুমায় যাব। গান গাইতে গাইতে, গান শুনতে শুনতে মনে হয় কি
ঘুমায়ে যাব। এটা ধীর লয়ের গান, ধীর লয়। আবার কিছু গান আছে মধ্যম লয়, মধ্যম লয়, ঠিক আছে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না, সেই রেল লাইনের। এটা মধ্যম লয়ের গান। আবার কিছু আছে কি, হ্যাঁ, দ্রুত লয়ের গান। এ মীরাবাই আই 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 আই, হেইলা দুইলা দরবার না চাই চাই চাই, মীরাবাই আই আই দুলাইয়া। দ্রুত লয়ের এ মীরাবাই, এ দ্রুত লয়। তাহলে গানের মধ্যে দেখবেন গিটার বাজছে, বাজতে আছে অস্থির অস্থির একেবারে, হ্যাঁ, জেমসের গান, নগর বাউলের গান, হ্যাঁ, তাই না? জি। তাহলে গানেরও এরকম গতি আছে, কিন্তু তিন ধরনের। একটিকে বলা হয় ধীর গতি, ধীর ধীর লয়। একটি হচ্ছে দ্রুত লয়। আচ্ছা, আমরা একটা দ্রুত লয়টাকে বলি। একটি দ্রুত লয়, একটি হচ্ছে ধীর লয়, আর একটি হলো বিলম্বিত লয়। তাহলে গানে এরকম থাকে, বুঝতে পারলেন? কিন্তু ঠিক এই একই রকম টান কিন্তু বা লয় কিন্তু কবিতাতেও আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আলভি পাগলা হাওয়ার তোরে মোটির পি দিম নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া কামনা রে, বন্ধু আসবে বহুদিন পরে, দে পাগলা পাগলা এবার। দ্রুত লয়, জি, টান টান, জি। তো কবিতাতে এরকম ঘটনা আছে, কবিতাতে। গানে যেমন আছে, কিন্তু গানে তো তবলা বাজে, ঢোল বাজে, শিল্পী বা দর্শক বোঝে এইভাবে কি একটা তাল চলে যাচ্ছে, তাল হবে। কিন্তু কবিতায় যিনি আবৃত্তি করবেন, যিনি আবৃত্তিকার, সে কি করবে? কবিতাতে এরকম একটা টান থাকে, লয় থাকে, গতি থাকে, সুর থাকে, যে আবৃত্তিকার তাকে কি বুঝতে হয়, তাকে এটা বুঝতে, তাহলে আবৃত্তিটা ভালো হয়, সুন্দর হয়। জি। তাহলে কবিতাতেও একইভাবে এরকম কি আছে, লয় আছে, টান আছে। জি। একইভাবে কবিতাতে দ্রুত লয় আছে, ধীর লয় আছে, বিলম্বিত লয় আছে। বুঝতে পারলেন? এই দ্রুত লয়কে কবিতায় বলা হয় স্বরবৃত্ত। দ্রুত লয়কে কবিতায় কি বলা হয়? এই দ্রুত লয়কে কবিতায় বলা হয় স্বরবৃত্ত, ধীর লয়কে বলা হয় মাত্রাবৃত্ত, বিলম্বিত লয়কে বলা হয় অক্ষরবৃত্ত। জি। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা কথা নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি, বোঝাতে সক্ষম হয়েছি। আমি যা কিছু বলি এটা একটাও পাম্পটে চাপা মারার জন্য না, বুঝেন নাই? জি। জুয়েল কিবরিয়া ইরি ক্ষেত থেকে ভুরু ক্ষেত থেকে উঠে আসে নাই, কথা ঠিক কিনা? জি। চাপা দিয়ে, হ্যাঁ, গলার জোর দিয়ে কি মার্কেট পাওয়া যাইব? আমি যা বলি কম বলি। আমি তো বোঝালাম যে আমি ছন্দ যেভাবে শেখাবো, আমি ছন্দ যেভাবে শেখাবো, বাংলাদেশে খুব কম, হাতে গোনা পাবেন না বললেই চলে ছন্দ আমি যেভাবে শেখাবো। জি। নানান মার্কেটে, জি, বাজারে নানান বড় বড় বিখ্যাত টিচার, অধ্যাপক, জি, নানান আছে, আর ভাইয়া টাইপ স্যার তো আছে। জি। কিন্তু এরকম, জি, পাবেন না, জি, পাবেন না। পাইলে ফোন দিবেন, যদি পান ফোন দিবেন। জি, যে স্যার পেয়েছি। আপনি অযথা চাপা মারেন, বাংলাদেশে বলে নাই। আল ইমরান আবৃত্তি শিখতে চাই, আবৃত্তি উচ্চারণ নিয়ে একটা কোর্স করাবো জাকির বিসিএসে কিছুদিন পরে। আল ইমরান আবৃত্তি এবং উচ্চারণ, বিশেষ করে উচ্চারণ, সংবাদ পাঠ, উপস্থাপনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি আগে কোর্স করাতাম, সরাসরি করিয়েছি রাজশাহীতে।
তো অনলাইনে আমি কথাবার্তা চলছে, আমি হয়তো অনলাইনে আবৃত্তি এবং উপস্থাপনার কোর্স, বিশেষ করে উচ্চারণ, উপস্থাপন, আবৃত্তি, এই 3টা বিষয় মিলে আবৃত্তি, উচ্চারণ, উপস্থাপন একটা কোর্স চেষ্টা করব, আপনাদের জানাবো যদি দেই আর কি। জি আচ্ছা, তো আমরা চলে আসি এখানে। আমি খুব সহজ করে আবার বললাম, যেহেতু জটিল কঠিন এই ছন্দ বিশ্ববিদ্যালয়গুলিতে 1 বছর ধরে শেখায়, 1 বছর। আমি আবার বলছি, বাংলাদেশের যত বাঘা বাঘা বিশ্ববিদ্যালয়ে বাঘা বাঘা অধ্যাপকরা 1 বছর ধরে, জি 1 বছর ধরে শেখায়। জিজ্ঞেস করেন বাংলা ছাত্রদের, আমরাও ওই যে কলেজে যখন পড়াই 1 বছর ধরে ছন্দের কোর্স করে বাংলা ছাত্রদের। তারপরেও 1 বছর কোর্স করার পর একটা বাংলা ছাত্রকে একটা কবিতা দিয়ে জিজ্ঞেস করবেন এটা কোন ছন্দে, দেখবেন যে ওই চিৎ পটাং হয়ে গেছে। 1 বছর বড় বড় ডক্টরেটদের কাছ থেকে ছন্দ 1 বছর ধরে শিখেছে। শেখার পরে আপনি একটা কবিতার ছন্দ নির্ণয় করতে দেবেন, আমি নিশ্চিত বাংলার 100টা ছাত্রকে যদি দেন, অন্তত 99, 92, 95টা ছাত্রই ছন্দ নির্ণয় করতে গিয়ে কি চিৎ পটাং। ওই পদ্মাবতীকে দেখলে যেমন চিৎ পটাং হয়ে যায়, মনে আছে? পদ্মাবতী রূপ দেখলে এই ছন্দ নির্ণয় করতে দিলে সাধারণ ছাত্র না, বাংলা ছাত্ররাও চিৎ পটাং হয়ে যাবে। জি, আর আপনি আমার 1 বছর না, একটা ক্লাস করবেন, একটা ক্লাস, একটা স্রেফ একটা ক্লাস, 1 ঘন্টার একটা ক্লাস করবেন। খালি বলবেন যে কবিতা দিয়ে দেখ কি করি, সব তুস তুস করে ফেলাবো, ঠিক আছে? হ্যাঁ জি। তো তাহলে আমরা বলছিলাম যে তাহলে এই যে যেটা আমরা গানের ক্ষেত্রে বলছি দ্রুত লয়, গানের ক্ষেত্রে বলছি ধীর লয়, গানের ক্ষেত্রে বলছি বিলম্বিত লয়, এইটাকে কবিতায় আমরা নাম দিচ্ছি কি? কবিতায় নাম দিচ্ছি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তাহলে বাংলা ছন্দ কয় প্রকার? বাংলা ছন্দ হচ্ছে 3 প্রকার। বাংলা ছন্দ 3 প্রকার। কি কি? একটি হলো স্বরবৃত্ত, একটি হলো মাত্রাবৃত্ত, আর একটি হলো অক্ষরবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, স্বরবৃত্ত কেমন লয়? তাহলে স্বরবৃত্ত হচ্ছে দ্রুত লয়ের ছন্দ, মাত্রাবৃত্ত হলো ধীর লয়ের ছন্দ, আর এটি হচ্ছে বিলম্বিত লয়ের ছন্দ। স্বরবৃত্ত যেটা ধীর, এটাই মধ্যম, ধীরটাই মধ্যম, ধীরটা হচ্ছে মধ্যম। কেউ কেউ ধীরকে কি বলেছে? মধ্যম। ধীরকে, প্রশ্নটা কে করেছেন? জি রাজীব নাথ। জি, এই ধীরকে কেউ কেউ বলছে মধ্যম লয়, দ্রুত লয়, মধ্যম লয়, বিলম্বিত লয়। জি, তো আসলে মধ্যম না, দ্রুত, ধীর, বিলম্বিত। জি, আর ধীর না বলে বলতে পারবেন দ্রুত, মধ্যম আর বিলম্বিত। জি আচ্ছা, স্বরবৃত্ত ছন্দ প্রধানত 4 মাত্রার। স্বরবৃত্ত ছন্দ প্রধানত কিন্তু কয় মাত্রার? লিখে নেন। স্বরবৃত্ত ছন্দ প্রধানত কত মাত্রার? 4 মাত্রার। তবে কখনো কখনো মাঝে মধ্যে জি 5 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা হতে পারে। জি, হতে পারে। তাহলে স্বরবৃত্ত ছন্দ প্রধানত হচ্ছে 4 মাত্রা। তাহলে 4 মাত্রা ছন্দ কোনটি? স্বরবৃত্ত। স্বরবৃত্ত প্রধানত জি 4 মাত্রা ছন্দ, কিন্তু কখনো কখনো একটু ব্যতিক্রমে, একটু এক্সেপশনাল, একটু বৈচিত্র্য আনার জন্য লেখকরা কখনো কখনো 5 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা ব্যবহার করে থাকেন। সেটা এক্সেপশনাল। জি, কখনো কখনো করা যায়। জি, কিন্তু মূলত স্বরবৃত্ত মানে 4 মাত্রা। মাত্রাবৃত্ত মূলত কয় মাত্রার? 6 মাত্রার। মাত্রাবৃত্ত ছন্দ মূলত কত মাত্রার? মাত্রাবৃত্ত ছন্দ মূলত 6 মাত্রার। 6 মাত্রার, ঠিক আছে। কখনো কখনো আচ্ছা স্বরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ 5, 6, 7 হবে না, দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি, হ্যাঁ বেশি এক্সাইটেড হয়ে গেছে আর কি। স্বরবৃত্ত ছন্দ 4 মাত্রার। জি, মাত্রাবৃত্ত ছন্দ 6 মাত্রার। ওরে সুমন পল, মগা, থাম, গরু, গদ্ধব, ছাগল, মাত্রা কি তোকে শেখাবো ছাগল, নাহলে তুই ক্লাস থেকে বেরিয়ে যা, ভিডিওটা শেষে দেখবি। গদ্ধব, মাত্রা শেখাবো না তো আমি কি ঘোড়ার ঘাস কাটার জন্য 1 ঘন্টা কি তোকে আমি খালি গান শোনাবো? গাধা, সুমন পাল গাধা, 1 ঘন্টা কি তোর আমি খালি গান শোনাবো?
মাত্রা বোঝানোর জন্য তো এত আয়োজন করতেছি গাধা। আচ্ছা সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে স্বরবৃত্ত ছন্দ 4 মাত্রার, এখানে অন্য কোনো মাত্রা নাই। মাত্রাবৃত্ত ছন্দ মূলত 6 মাত্রার, একটু কারেকশন করে নেন। তবে মাঝে মধ্যে 5, 7 কি 4, 5, 7, 8 মাত্রার হতে পারে। 4, 5, 7 মাত্রার হতে পারে। জি, তাহলে স্বরবৃত্ত 4 মাত্রার ছন্দ। স্বরবৃত্ত কি? স্বরবৃত্ত 4 মাত্রার ছন্দ, 4 মাত্রা শেষ। মাত্রাবৃত্ত প্রধানত কয় মাত্রার? মাত্রাবৃত্ত প্রধানত 6 মাত্রার। মাত্রাবৃত্ত প্রধানত 6 মাত্রার, তবে কখনো কখনো 4, 5 বা 7 মাত্রারও হতে পারে। ঠিক আছে, আচ্ছা হতে পারে। আচ্ছা, মাত্রাবৃত্ত ছন্দ যেহেতু প্রধানত 6 মাত্রার, এই জন্য মাত্রাবৃত্তকে কেউ কেউ ষান্মাত্রিক মাত্রাবৃত্ত। 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দকে কি বলা হয়? একটু লিখে নেন, ষান্মাত্রিক মাত্রাবৃত্ত। 6 মাত্রার যে মাত্রাবৃত্ত ছন্দ, এই 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দকে কি বলা হয়? ষান্মাত্রিক। ওই ষান মানে 6, 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দকে বলা হয় ষান্মাত্রিক মাত্রাবৃত্ত। প্রধানত 6 মাত্রা বলেই মাত্রাবৃত্ত ছন্দকে কি বলা হয়? ষান্মাত্রিক। 4, 5, 7। জি, 4, 5, 7 লিখেছি ভাই। মোহাম্মদ জামান 4, 5, 7 লিখেছি ভাই। জি, আর অক্ষরবৃত্ত ছন্দ কি? মূলত 14 মাত্রার। অক্ষরবৃত্ত ছন্দ মূলত তবে অক্ষরবৃত্তের অনেক ভেরিয়েশন আছে, অনেক রকমের কি ভেরিয়েশন আছে। জি, মূলত 14 মাত্রার অক্ষরবৃত্ত। মূলত কত মাত্রার ছন্দ? 14 মাত্রার। এই অক্ষরবৃত্ত আবার ছন্দটাকে 14 মাত্রাটাকে 2 ভাগে ভাগ করা হয় সাধারণত, 8 + 6। আমি আবার বলছি, আমি কিন্তু আলোচনা কেবল শুরু করেছি বা এখন অনেক কিছু বাকি আছে। এটা প্রধানত মানে কিছু কিছু ক্ষেত্রে অপ্রধানত ঘটতে পারে, কিন্তু অক্ষরবৃত্ত প্রধানত কত মাত্রার ছন্দ বলুন? অক্ষরবৃত্ত প্রধানত 14 মাত্রার ছন্দ, 14 মাত্রার। আর এই 14 মাত্রাটা সাধারণত কিভাবে থাকে? 8 + 6। 14 মাত্রা, যেটা মাত্রা বোঝাবো একটু পরে, মাত্রা বোঝাবো, ভাগ করে বোঝাবো ভাই, টেনশন নিয়েন না, চাপ নিয়েন না। জি, আমার ক্লাসে ঢুকে চাপ নেওয়ার দরকার নেই, স্যার কি জানাবে আর কি জানাবে না, এমন কিছু জানাবো না যে না জানলে আপনার ক্ষতি হবে। যা জানা লাগবে সবই জানাবো, আমাকে জিজ্ঞেস করে গুরু পুছিয়া জানতে হবে না। জি, আমি কি কি জানাবো, কতটুকু জানাইতে হবে, কতটুকু জানালে আপনার মঙ্গল হবে, সেই মেধা আল্লাহ আমাকে দিয়েছে বলেই তো আমি আপনাদের সামনে এসেছি। জি, আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা একটু বুঝে গেলেন। আরেকবার একটু রিপিট করছি। স্বরবৃত্ত ছন্দ প্রধানত 4 মাত্রা। স্বরবৃত্ত ছন্দ প্রধানত 4 মাত্রা ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ প্রধানত 6 মাত্রার। মাত্রাবৃত্ত প্রধানত 6 মাত্রার, তবে মাঝে মধ্যে 4, 5 বা 7 মাত্রার হতে পারে। যেহেতু মাত্রাবৃত্ত প্রধানত 6 মাত্রার হয়, এই জন্য এটাকে বলে ষান্মাত্রিক মাত্রাবৃত্ত। ষান্মাত্রিক মাত্রাবৃত্ত। অক্ষরবৃত্ত ছন্দ প্রধানত 14 মাত্রার। প্রধানত 14 মাত্রার। এই 14 মাত্রার ছন্দটা আবার 2 পর্বে ভাগ থাকে, 8 + 6। অক্ষরবৃত্তের পর্ববিন্যাস সাধারণত কেমন? অক্ষরবৃত্তের পর্ববিন্যাস 8 + 6। যে পর্ববিন্যাস কি, অক্ষর কি, মাত্রা কি, সব কিছু এখন পই পই করে বোঝাবো। জি, খালি একটু ধৈর্য ধরেন, একটু ঘোড়াটা বাঁধেন। জি, যে ঘোড়ার পিঠে থেকে ক্লাস করেন না ভাই। মিসকল পার্টি যারা, অগামগা জগা পার্টি, একটু ঘোড়া থেকে নেমে একটু বসেন, বসে ধৈর্য ধরে যে আমার ক্লাসটা শোনেন। জি, আচ্ছা, এখন দেখেন, আমরা একটা অক্ষরের কথা বলছি। অক্ষর মানে একটা অক্ষর, কিছু কিছু জিনিস লেখেন। ছন্দের উপাদান, একটা কথা লিখে নেন, ছন্দের কি উপাদান। আর এই যে যা যা লিখছি, এগুলো আবার বাজারে ছেড়ে দিস না বাবারা, নোট করিস নিজেরা। এইগুলিকে বাজারে
10-20 টাকা দিয়ে ছেড়ে দিস না। জুয়েল কিবরিয়ার ক্লাস যদি 20-30-50 টাকা দিয়ে ছেড়ে দিস, তাহলে জুয়েল কিবরিয়ার মান ইজ্জত থাকবে? কই যাবে বল? হ্যাঁ, এগুলো যা যা বলবো এগুলো নিজের ব্রেনে রাখবেন, মনে রাখবেন, নিজের খাতায় রাখবেন। জি, দেখেন ছন্দের উপাদান। আচ্ছা, ছন্দের উপাদান আমরা দেখেন এই যে মাত্রা বলছি, মাত্রা, তাই না? মাত্রা। জি, এই মাত্রাটা নির্ণয় করতে একটা জিনিস লাগবে, যাকে বলে আমরা অক্ষর। মাত্রা নির্ণয় করতে কি লাগবে? একটা জিনিস লাগবে, অক্ষর। জি, এই অক্ষরটা আমরা একটা দেখে নিব। অক্ষর কি? এটা আমরা ব্যাকরণের ক্লাস যারা করেছেন, যে অগামগা জগারা মিসকল পার্টির আমার ব্যাকরণের ক্লাস করেছেন, জি, তখন একটা জিনিস আমরা অক্ষর শিখেছিলাম, মনে আছে? ধ্বনিতত্ত্বের প্রথম দিকের ক্লাসে অক্ষর শিখেছিলাম। জি, তাহলে অক্ষর শিখিয়েছিলাম। আর তো যেহেতু সবাই করেছিলেন কিনা, তবু অক্ষরটা, অক্ষর কি দেখেন, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর। নিঃশ্বাসের, লিখে নেন, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে উচ্চারিত ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর। অর্থাৎ একটি শব্দকে যখন আমরা উচ্চারণ করি, তখন এই শব্দের মাঝে 2টা 4টা 5টা 10টা 20টা বর্ণ বা ধ্বনি থাকে, সবগুলিকে আমাদের নিঃশ্বাস একসাথে উচ্চারণ করতে পারে না। ফলে কি করে? মাঝখান দিয়ে ভেঙে নেয়। এই যে যেভাবে ভেঙে নেয়, এই ভাঙা অংশগুলিকে বলে অক্ষর। যেমন আমরা বলেছিলাম যে বন্ধন, কি বলছি আমরা? বন্ধন। জি, বন্ধন। তাহলে এখানে এই শব্দটাকে 2বারে নিঃশ্বাস ভেঙেছে, একবার বলেছে বন্ধন, বন্ধন। তাহলে এই যে বন আর ধন, 2টা অক্ষর। বন্ধন শব্দ অক্ষর কয়টি? 2টি। বন্ধন। জি, মাতা অক্ষর কয়টি? মাতা শব্দ অক্ষর কয়টি? মাতা। একবারে বলা যাবে মাতা? না, মাতা বলতে হবে মাতা। তাহলে 2 অক্ষর। আমি অক্ষর ব্যাকরণের কোর্সে করিয়েছি ডিটেলস করে, যারা করেননি তারা ওয়েট করবেন, আমি একটু বোঝাচ্ছি, আমি তো গভীরে যাচ্ছি না অক্ষরের। মাতা, মাতা 2 অক্ষর, মাতা। নিঃশ্বাসটা 2বারে বাতাস বেড়েছে, এই শব্দটা বলতে গিয়ে বাতাসটা 2বারে ভাগ হয়ে বেড়েছে, মাতা। জি, এখন দেখেন মাতা 2 অক্ষরের শব্দ, ভালো করে শুনুন। মাতা 2 অক্ষরের শব্দ, বন্ধন 2 অক্ষরের শব্দ। বাংলাদেশ, বাংলাদেশ কয় অক্ষরের শব্দ? বাং, এই যে বাতাস বেড়ে গেল, বাং লা দেশ না, দেশ। জি, বাংলাদেশ না, দেশ না, বাংলাদেশ। তাহলে যে বাংলাদেশ 3 অক্ষরের শব্দ। কয় অক্ষরের শব্দ? 3 অক্ষর, বাংলাদেশ। রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান 4 অক্ষরের। জি, তা আমরা অক্ষরটা ডিটেলস আমরা ব্যাকরণের ক্লাসে করিয়েছিলাম, কোন অক্ষর মূলত ব্যাকরণের বিষয়, কিন্তু যেহেতু আমাদের গ্রামারের এখানে লাগবে, আচ্ছা তাহলে বুঝতে পারছেন। এখন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাইবো, যে এই যে মাতা, মা একটা অক্ষর, তা একটা অক্ষর, মা। এখন মা এই অক্ষরটাকে অনেক বড় করে টানা যায়, মা তা। জি, আর এই যে বন ধন, বন ধন, বন ধন না, বন ধন। এই যে বন, এই অক্ষরটা আটকে যাচ্ছে, যে অক্ষরে নিঃশ্বাস আটকে যায় এর নাম কি? বদ্ধাক্ষর। এই অক্ষরটার নাম কি? বদ্ধাক্ষর। এই যে উচ্চারণটা আটকে যাচ্ছে, বন ধন না, কি বলতে হচ্ছে? বন ধন, বন ধন। তাহলে যে আটকে যাচ্ছে নিঃশ্বাসটা, উচ্চারণটা আটকে যাচ্ছে, যে অক্ষরে উচ্চারণটা আটকে যায় এর নাম কি? বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর। আর এই যে মা, মা আটকাচ্ছে না, মা 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 না, কি? মা
তা, জি। তাহলে যে অক্ষর আটকে যায় না এর নাম কি? মুক্তাক্ষর। মুক্তাক্ষর। তাহলে যে অক্ষরটা আটকে যায়, আটকে যে অক্ষরটার নাম হচ্ছে বদ্ধাক্ষর। আর যে অক্ষরটা আটকে যায় না, টেনে বলা যায়, সেটির নাম হচ্ছে মুক্তাক্ষর। তাহলে অক্ষর কয় ধরনের? অক্ষর দুই ধরনের। জি, উচ্চারণের ভিত্তিতে দুই ধরনের, বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর। লিখে নেন, উচ্চারণের ভিত্তিতে অক্ষর, উচ্চারণের ভিত্তিতে অক্ষর দুই ধরনের, বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর। জি। আবার বর্ণের ভিত্তিতে অক্ষর দুই প্রকার, একটা হলো স্বরান্ত আর একটা হলো ব্যঞ্জনান্ত। উচ্চারণের ভিত্তিতে অক্ষর দুই প্রকার, কি? বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর। বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর। জি। আর বর্ণের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে অক্ষর স্বরান্ত আর ব্যঞ্জনান্ত। স্বরান্ত আর ব্যঞ্জনান্ত। যে অক্ষরটা স্বর দিয়ে শেষ হলো সেটা স্বরান্ত। যে মা, মা একটা অক্ষর শেষ হয়েছে কি দিয়ে? আ দিয়ে, স্বর দিয়ে, স্বরান্ত। আর এই যে বন, বন, ধন, বন ধন না, বন ধন শেষ হয়েছে কি দিয়ে? ব্যঞ্জন, তাহলে ব্যঞ্জনান্ত। বুঝতে পারলেন? যে অক্ষর স্বর দিয়ে শেষ হয়েছে তার নাম স্বরান্ত অক্ষর, আর যে অক্ষর ব্যঞ্জন দিয়ে শেষ হয় তার নাম কি? ব্যঞ্জনান্ত অক্ষর। তাহলে বর্ণের ভিত্তিতে স্বরান্ত আর ব্যঞ্জনান্ত, আর উচ্চারণের ভিত্তিতে বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর। বলেন এইটুকু বুঝেছেন কিনা? এইটুকু কি বুঝেছেন? এই যে এই কথাটুকু বললাম, এইটুকু কি বুঝেছেন? জি। এখন দেখেন, প্র্যাকটিস করায়। বাংলাদেশ কয়টা অক্ষর? তিনটা অক্ষর। বাংলাদেশ তিনটা অক্ষর, তাই না? তিনটা। একটা হলো কি? বাং। এখন বাং মুক্ত না বদ্ধ? বাং মুক্ত না বদ্ধ? বাংলাদেশ না, বাং, বাং বদ্ধাক্ষর। লা, লা, যত খুশি লা বলা যাবে। তাহলে লাকে আমরা বলছি মুক্তাক্ষর। এই বাং বদ্ধাক্ষর, কারণ বাং বলে থেমে যেতে হয়, বাংকে টানা যায় না। কিন্তু লা যত খুশি এই লাকে টেনে উচ্চারণ করা যায়, কাজে এই লা মুক্তাক্ষর। সবাই বলেন সুবহানাল্লাহ। দেশ বদ্ধাক্ষর না মুক্তাক্ষর? দেশ, দেশ, দেশ বলে কি টানা যাবে না? দেশ। শেষ, রেশ, ক্লেশ, বেশ। এইটা হলো বদ্ধাক্ষরের চিহ্ন, আর এই নৌকাটার নাম হলো মুক্তাক্ষরের চিহ্ন। জি। এই যে আমি তিনটা অক্ষর, অক্ষর কয়টা? তিনটা। ছন্দ যেখানে নির্ণয় করেছে যে বইগুলিতে দেখবেন মাঝে মাঝে টান দেওয়া আছে আর মাঝে মাঝে নৌকা দেওয়া আছে। জি। তাহলে এই যে একটা অক্ষর, এটা বদ্ধাক্ষরের জন্য টান, মুক্তাক্ষর তাহলে নৌকা, বদ্ধাক্ষর তাহলে টান। জি। লিখেছেন? জি, বলেন তো। জি। কয়টা অক্ষর? বলেন কয়টা অক্ষর? রাষ্ট্র, বিগ গান। রাষ্ট্র, বিগ গান। মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর কোনটা কোনটা দেখেন? এই যে রাস, রাসো টো না, রাসো টো না, রাস। থেমে গেলাম, আটকে গেল। রাস। জি, রাস। রাস। তারপর ট্রো,
ট্রো, যত কিছু টেনে দিচ্ছি, রাষ্ট্র। তারপরে বিগ, বিগো না, বিগ জ্ঞান, জ্ঞানও না, আটকে যাচ্ছে, উচ্চারণটা আটকে যাচ্ছে। তাহলে যে রাষ্ট্র বিগ গান, তাহলে 4টি অক্ষর কি, তার মধ্যে 3টি বদ্ধাক্ষর, 1টি মুক্তাক্ষর। ওই যে আমরা যদি ওই শব্দটা আবার নেই বন্ধন, যদি আমরা বন্ধন নেই তাহলে 2টা অক্ষর বন ধন না, বন্ধন, তাহলে 2টাই বদ্ধ, 2টাই কি বদ্ধ, 2টাই বদ্ধ। ওই যে আমরা যদি এই শব্দটা নেই ধর্ম, কয় অক্ষর, ধর্ম 2 অক্ষর, ধর্ম, ধর্ম, জি, তাহলে ধর, ধরো মোনা, ধর বদ্ধাক্ষর আর মো মুক্তাক্ষর। এই অক্ষর দিয়ে ছন্দ নির্ণয়, আপনি যদি অক্ষর বোঝেন, অক্ষরগুলি বোঝেন, তাহলে অক্ষর দিয়েই কি ছন্দ নির্ণয়, অক্ষর দিয়েই। তাহলে অক্ষর যে ওই যে আপনি অক্ষর যদি ভালো বোঝেন তাহলে কত মাত্রা মনে আছে, মাত্রা, জি, মাত্রা, মাত্রা, অক্ষরের সাথে মাত্রা, কোনটি 4 মাত্রা, কোনটি 6 মাত্রা, কোনটি 14 মাত্রা, তাই না? তার মাত্রাটা নির্ণয় নির্ভর করে কিসের উপর, নির্ণয় করবেন কেমনে, এই অক্ষর দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এইবার লেখেন, আচ্ছা, মুক্তাক্ষর যখন আমরা এবার আমরা মাত্রা নির্ণয় করব। আমরা কিন্তু অক্ষর আসলে আমাদের উদ্দেশ্য না, আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু অক্ষর না রে ভাই, আজকের ক্লাসের উদ্দেশ্য আমার মাত্রা, ছন্দ, মাত্রা। তো মাত্রা নির্ণয় করতে গেলে আমাকে আগে কি অক্ষরটা লেগেছে, তাহলে এখন অক্ষর দেখলাম আমরা স্বরান্তর, ব্যঞ্জনান্ত, বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর। লিখবেন একটা কথা যে মাত্রা নির্ণয় করব আমরা, লেখেন মুক্তাক্ষর সর্বত্র একমাত্রা, লিখে নেন এই কথাটি, মুক্তাক্ষর সর্বত্র মানে সকল ছন্দেই মুক্তাক্ষর কি একমাত্রা, সকল ছন্দেই মুক্তাক্ষর একমাত্রা। মুক্তাক্ষর এই যে ম, ধর্ম, ম একমাত্রা, লা একমাত্রা, ট্রো একমাত্রা, মুক্তাক্ষর যে মাতা, তাহলে মাতা, মাতা কয় মাত্রা, 2 মাত্রা, অক্ষর 2টা, মাত্রাও 2টা, যেহেতু মুক্তাক্ষর, মুক্তাক্ষর সকল ক্ষেত্রে কয় মাত্রার মর্যাদা পাবে, 1 মাত্রা, জি 1 মাত্রা, ক্লিয়ার? মুক্তাক্ষর সকল ক্ষেত্রেই, যে ছন্দেই থাক, যেই কবিতায় থাক, যেখানে থাক, মুক্তাক্ষর সর্বত্র 1 মাত্রা পাবে, জি। আর বদ্ধাক্ষর লিখে নেন, বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর লেখেন, জি, বদ্ধাক্ষর হচ্ছে জি স্বরবৃত্তে সর্বদা 1 মাত্রা, বদ্ধাক্ষর স্বরবৃত্তে, স্বরবৃত্তে বদ্ধাক্ষর, স্বরবৃত্তে বদ্ধাক্ষর সর্বত্র 1 মাত্রা, জি। বদ্ধাক্ষর লেখেন, এটা বদ্ধাক্ষর কি ঘটবে, মুক্তাক্ষর তো বলে দিলাম, মুক্তাক্ষর মানে 1 মাত্রা, কাহিনী শেষ। মুক্তাক্ষর মানে যেখানে হোক, যে ছন্দ হোক, মুক্তাক্ষর মানে 1 মাত্রা, কাহিনী শেষ। বদ্ধাক্ষর যদি হয় তাহলে বদ্ধাক্ষর কি হবে, স্বরবৃত্তে বদ্ধাক্ষর 1 মাত্রা, কিন্তু মাত্রা বৃত্তে বদ্ধাক্ষর 2 মাত্রা। মুক্তাক্ষর হলে স্বরবৃত্তেও 1 মাত্রা, মাত্রাবৃত্তেও 1 মাত্রা, অক্ষরবৃত্তেও 1 মাত্রা, সকল ক্ষেত্রেই মানে মুক্ত অক্ষর মানে 1 মাত্রা, কিন্তু বদ্ধাক্ষর স্বরবৃত্তে হলে বদ্ধাক্ষর 1 মাত্রা, কিন্তু মাত্রাবৃত্তে হলে বদ্ধাক্ষর কি 2 মাত্রা। আর অক্ষরবৃত্ত ছন্দে, অক্ষরবৃত্ত ছন্দে গিয়ে বদ্ধাক্ষর, মুক্তাক্ষর তো 1 মাত্রায়, আর অক্ষরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর যদি শব্দের প্রথমে আর মাঝে থাকে তাহলে 1 মাত্রা। একটু ঝামেলা আছে, লিখে নেন, আমি পরে বুঝাই দেবো ভাই, আমরা এখানে প্র্যাকটিস করব, ভয় পাই না, আগে যা লেখা লিখেন, আমরা এখানে প্র্যাকটিস করব, করলে আপনাকে বুঝাই দিব। লিখেন অক্ষরবৃত্তে মুক্তাক্ষর তো 1 মাত্রায়, মুক্তাক্ষর তো 1 মাত্রায়, মুক্তাক্ষরের কাহিনী শেষ, 1 মাত্রা। বদ্ধাক্ষর স্বরবৃত্তে 1 মাত্রা, মাত্রাবৃত্তে 2 মাত্রা। অক্ষরবৃত্তে বদ্ধাক্ষর যদি প্রথমে বা মাঝে থাকে, প্রথমে বা মাঝে, তাহলে 1 মাত্রা, শেষে থাকলে 2 মাত্রা। অক্ষরবৃত্ত ছন্দে যদি, অক্ষরবৃত্ত ছন্দে যদি কি, অক্ষরবৃত্ত ছন্দে যদি
বদ্ধাক্ষর থাকে প্রথমে বা মাঝে, প্রথমে বা মাঝে তাহলে এক মাত্রা, আর শেষে থাকলে দুই মাত্রা। অক্ষরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর প্রথমে বা মাঝে থাকলে, শব্দের শুরুতে বা মাঝে থাকলে, শব্দের শুরুতে বা মাঝে বদ্ধাক্ষর হলে এক মাত্রা, আর শেষে হলে বদ্ধাক্ষর দুই মাত্রার মর্যাদা পাবে। জি। এবার আসেন একটু বাংলাদেশ, ভালো করে শুনবেন। বাংলাদেশ, এই শব্দটি বাংলাদেশ কয় মাত্রা নির্ণয় করবেন, মাত্রা বুঝলেন নাই? বাংলাদেশ কয় মাত্রার শব্দ নির্ণয় করবেন, কয়টা মাত্রা আছে। ওই যে আপনি মাত্রা দেখে তো বুঝবেন যে স্বরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত, তাই না? তাহলে আপনি বাংলাদেশ, তাহলে আমরা বলেছি যে যেটা মুক্তক সেটা এক মাত্রা, বদ্ধ অক্ষর এক মাত্রা হতে পারে, দুই মাত্রা হতে পারে। কিন্তু ফাতিহা, জান্নাত, সিমি আপনি যে তিন মাত্রা বলে দিলেন, এই যে বাং একটা বদ্ধাক্ষর, দেশ একটা বদ্ধাক্ষর, এই বদ্ধাক্ষর এক মাত্রা তো দুই মাত্রা, বদ্ধাক্ষর যে মাঝে মাঝে এক হয় মাঝে মাঝে দুই হয়। অক্ষরটা বদ্ধ মুক্ত বদ্ধ ঠিকই আছে, সিমি ঠিকই বলেছেন, বদ্ধ মুক্ত বদ্ধ তিনটা মাত্রা, তিনটা অক্ষর, কিন্তু মাত্রা তো তিনটা নাও হতে পারে। অক্ষর তো তিনটা, দুটা বদ্ধ করে একটা মুক্ত করবে, মাত্রা কি তিনটায় হবে? তিনটায় যদি মুক্ত হতো তাহলে তিন মাত্রা তো ঝামেলা শেষ। তিনটায় যদি মুক্ত হতো, যেমন ধরেন এই যে আ মা কে, আ মা কে, তিন অক্ষর, তিনটি মুক্ত, তাহলে তিন মাত্রা, ঝামেলা শেষ। যেখানে বসুক তিন মাত্রা, যেখানে বসুক তিন মাত্রা। আ মা কে, যেহেতু আ মা কে মুক্ত অক্ষর, মুক্ত অক্ষর অলওয়েজ, সর্বদা, সদা এক মাত্রা, কাজে আমাকে তিন মাত্রা, এটা আপনি চোখ বুঝে বলে দিবেন। কিন্তু যখন বদ্ধাক্ষর, তখন মুক্তাক্ষরটা তো এক মাত্রা, কিন্তু বদ্ধাক্ষরগুলি কখনো এক কখনো দুই, আপনি কি করে বুঝবেন? না, রেজওয়ানা জামান এত সহজ না, ইমাদুদ্দিন ইমাম এত সহজ না, যে শাপলা খাতুন বিষয়টা তো সহজ না, আলাউদ্দিন মাহমুদ বিষয়টা তো সহজ না। জি, এই বাংলাদেশ যদি আমি কি করি, স্বরবৃত্ত ছন্দে ধরি, এই বাংলাদেশ এই শব্দটি কোন ছন্দে আছে আপনি কি করে বুঝলেন? বাংলাদেশ এই কবিতাটি যদি স্বরবৃত্ত ছন্দে থাকে তাহলে তিন মাত্রা, স্বরবৃত্ত ছন্দে থাকলে কয় মাত্রা? বাংলাদেশ তিন মাত্রা, কারণ স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্ধাক্ষর এক মাত্রা, মুক্তাক্ষর এক মাত্রা, বদ্ধাক্ষরও এক মাত্রা। যদি এটি কি হয়, মাত্রাবৃত্ত ছন্দ হয়, মাত্রাবৃত্ত, তাহলে পাঁচ মাত্রা। মাত্রাবৃত্ত ছন্দ হলে কয় মাত্রা? পাঁচ মাত্রা। আর যদি অক্ষরবৃত্ত হয় তাহলে হচ্ছে শুরুর বদ্ধাক্ষর এক, মুক্তাক্ষর এক, শেষের দুই, তাহলে হলে চার। একটি শব্দ, ভালো করে শোনেন, একটি শব্দ, হ্যাঁ, মোহাম্মদ সুজন আলী ভালো বলেছেন, গুড, থ্যাংক ইউ সুজন, বুঝতে পেরেছে। জি, বাংলাদেশ শব্দটি যদি স্বরবৃত্তের কবিতায় থাকে তাহলে তিন মাত্রা, যদি মাত্রাবৃত্তের কবিতায় থাকে তাহলে পাঁচ মাত্রা, যদি অক্ষরবৃত্তের কবিতায় থাকে তাহলে চার মাত্রা। এবার আলভি বলছে স্যার খুব জটিল হয়ে গেল। জি হ্যাঁ, প্যাঁচ লেগে যাচ্ছে, থ্যাংক ইউ। শোনেন, এবার আমি আসছি মূল কথায়। এই যে তত্ত্ব, পদ্ধতি, মেথড, এইগুলো দিয়ে শিখাতে তো এই জন্য 1 বছর লাগে। আমি যে মেথডে গেছি, যে তত্ত্বে গেছি, এগুলো হলো ব্যাকরণিক মেথড, অথেন্টিক মেথড, গ্রামাটিক্যাল মেথড। এই মেথড অনুযায়ী যে প্যাঁচ লাগছে বলেই তো এই পদ্ধতিতে গেলে 1 বছর লাগবে। 1 বছর পরেও কি আপনি ওই যে সিটপটাং হয়ে যাবেন? তাহলে আমাদের এত কিছু ভাবার টাইম নাই। বলবেন যে সিটিএন, টাইম নাই। কি করবেন? আমার মেথড একটা জুয়েল কিবরিয়ার মেথড, তাকাতাকি মেথড। জি, তাকাতাকি মেথড বোঝেন? মনে আছে ব্যাকরণের কোর্সে ধ্বনি পরিবর্তন পড়িয়েছিলাম ইত্যাদি সন্ধি। কি এই যে গেজিং মেথড, গেজ, জি গেজ। এত কিছু গুল্লি মারেন, কোথায় 1 মাত্রা, কোথায় 2 মাত্রা, কোথায় 14 মাত্রা, কোথায় 4 মাত্রা, মাঝে হলে অমুক, শেষে হলে অমুক।
এত কিছু টাইম নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে, এগুলো ভুলে যান। এতক্ষণ যা শিখালাম এটা হচ্ছে তত্ত্বীয় ম্যাথডিক্যাল কথাবার্তা। এগুলি ভাই আপনি ফিজিক্সের ছাত্র, কেমিস্ট্রির ছাত্র, বায়োলজির, ইতিহাসের, এগুলি আপনি শিখে কোনো কাম নাই। ভুলে যান, সব ভুলে যান। এখন যা বলছি এবার শোনেন। যে খালি কবিতার দিকে তাকাবেন, খালি তাকাবেন, তাকানো লাগবে না। আপনি চোখ বন্ধ করে বলবেন যে পড়তো কবিতাটা, কেউ পড়বে, আপনি বলে দিবেন যে মাত্রাবৃত্ত না স্বরবৃত্ত না। ভাই আপনার তো মূল কাজ এটাই নাকি, যে কোন কবিতাটি মাত্রাবৃত্ত, কোনটা স্বরবৃত্ত, কোনটা অক্ষরবৃত্ত। জি, আপনার কাজ কি, বিশেষ পরীক্ষায় কাজ কি, নিচের কোনটি স্বরবৃত্ত, কোনটি মাত্রাবৃত্ত, কোনটি অক্ষরবৃত্ত, তাই তো? নির্ণয়, ছন্দ নির্ণয়, এত কিছু আপনার মাত্রা, অক্ষর, যুক্তাক্ষর, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, হ্যানত্যান, এত কিছু ভাবার, পড়ার, দেখার, মনে রাখার কোনো টাইম নাই, শেষ। জি, তালগাছ মেথড দিয়েছিলাম সন্ধিতে, তালগাছ মেথড, হ্যাঁ, নাজনীন নাহার রানী সন্ধিতে দিয়েছেন তালগাছ মেথড। আর ধ্বনি পরিবর্তনে দিয়েছিলাম তাকাতাকি মেথড, গেজিং মেথড। জি, গেজিং মেথড। জি, এইবার আসি মূল কথায়। জি, জুয়েলস মেথড, জি, গেজিং মেথড। ভালো করে শোনেন, ভুলে যান, এতক্ষণ যা পড়ালাম এগুলো সব ভুলে যান। জি, আবার বলছি, আপনি তাকায় কবিতার দিকে খালি তাকাবেন আর বলে দিবেন এটা স্বরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত। জি, আচ্ছা, জি, তাহলে শুরু করি। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা, আপনারা ইন্টারমিডিয়েটে যারা পড়েছেন, ইন্টারমিডিয়েটে যারা ছাত্র ছিলেন, আপনাদের দেখেন পুরাতন সিলেবাসে যারা ছিলেন, কবর কবিতা ছিল, তাহারে পরমাণু কবিতা, একটি ফটোগ্রাফ, আমার পূর্ব বাংলা, সোনার তরী কবিতা ছিল না? নতুন সিলেবাসে ওইগুলো নাই। নতুন সিলেবাসে আবার আছে বিভীষণপতি মেঘনাদ, তারপর আছে হচ্ছে ধরেন কি ওই যে 18 বছর বয়স, তাহারে পরে মনে, যে সেই অস্ত্র ইত্যাদি। ইন্টারমিডিয়েট যারা পাশ করে এসেছেন, আমার ধারণা আমার কোর্সের সবাই ইন্টারমিডিয়েট পাশ করে এসেছেন। জি, আচ্ছা, তখন ছন্দ ছিল না, দেখবেন দেওয়া ছিল কবিতা শেষে দেওয়া ছিল না ভাই, যে কোনটি মাত্রাবৃত্ত, কোনটি স্বরবৃত্ত, কোনটি অক্ষরবৃত্ত। বলেন। হ্যাঁ, মণিশঙ্কর ঠিক বলেছে, তখন মুখস্থ করতাম। জি, না, সোনার তরী মাত্রা, তাহারে পরে মাত্রা, একটি ফটোগ্রাফ, আমার পূর্ব বাংলা, অক্ষরবৃত্ত। আপনি মুখস্থ করতেন, প্রত্যেকটা কবিতার নিচে দেখবেন লেখা ছিল স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। জি, একটা জিনিস মনে করেন তো আপনারা, স্বরবৃত্তের কোনো কবিতা ছিল কি ইন্টারমিডিয়েট সিলেবাসে? সেটা পুরাতন সিলেবাসের যারা আছেন কিংবা নতুন সিলেবাসে যারাই থাকেন, একটা জিনিস খেয়াল করেন, মনে করার চেষ্টা করেন যে আপনার বইয়ে যতগুলি কবিতা ছিল, পাঠ্য বইয়ে বা টেক্সটে বা পড়ার জন্য ইন্টারমিডিয়েটে, স্বরবৃত্ত ছন্দের কোনো কবিতা কি ছিল? স্বরবৃত্ত ছন্দের কবিতা না, স্বরবৃত্ত ছন্দের একটি কবিতা আপনার ছিল না, স্বরবৃত্ত ছন্দের একটি কবিতা আপনার ছিল না। জি, হয় মাত্রাবৃত্ত না অক্ষরবৃত্ত। ইন্টারমিডিয়েটে যত কবিতা, একটি কবিতাও দেখবেন, একটি কবিতা স্বরবৃত্ত ছিল না, ছিল মাত্রাবৃত্ত অথবা অক্ষরবৃত্ত। কেন স্বরবৃত্ত ছিল না? স্বরবৃত্ত কেমন অপরাধ করেছে? স্বরবৃত্ত কেমন, নাকি স্বরবৃত্ত অগামগা জগা? স্বরবৃত্ত কোনো কোঠাই নাই। এই যে 20, 30টা, 10টা, 20টা কবিতা, 50টা কবিতা, এর মধ্যে একটিও স্বরবৃত্তের কবিতা ছিল না। কেন ছিল না? স্বরবৃত্ত ছন্দকে বলা হয় ছড়ার ছন্দ। জি, মোহাম্মদ জাহিদ হাসান, ভুয়া জাহিদ, একটাও ছিল না রে, গদ্ধব জাহিদ। ইন্টারের বইয়ে একটাও স্বরবৃত্তের কবিতা নাই। গাধা ভুয়া জাহিদ এমনি বলে দিছে, জি ছিল, একটাও ছিল না। ইন্টারমিডিয়েটের ক্লাসে না, ছিল না। কোথায় ছিল জাহিদ? তোর 1-এর ক্লাসে ছিল, তুই যখন ওই ন্যাংটা বয়সে পড়তি, ওই প্লে নার্সারির। স্বরবৃত্ত ছন্দকে বলা হয় ছড়ার ছন্দ। জি, স্বরবৃত্ত ছন্দকে বলা হয় ছড়ার ছন্দ, ছড়া। যেহেতু ইন্টারের বইয়ে কোনো ছড়া দেওয়া নাই, জি ভাই, ইন্টারের বই দেওয়া আছে কবিতা, ছড়া নাই, কাজেই কোনো স্বরবৃত্ত ছন্দ নাই। এমনকি 9, 10-এর বইও নাই। ছড়া আছে কোথায়? জি, প্লে নার্সারি। জি,
ইন্টারমিডিয়েটের সিলেবাসে বা এসএসসির সিলেবাসে যে কবিতাগুলি আছে সেই কবিতাগুলিতে কোনো স্বরবৃত্ত নাই, মাত্রাবৃত্ত আছে কয়েকটি, অক্ষরবৃত্ত আছে। কেন স্বরবৃত্ত নাই? স্বরবৃত্ত ছন্দের অপর নাম ছড়ার ছন্দ। ছড়ার ছন্দ, জি, যেহেতু ইন্টারের সিলেবাসে কোনো ছড়া নাই, কাজে স্বরবৃত্ত ছন্দ নাই। তাহলে নিচের কোনটি স্বরবৃত্ত ছন্দ? এই স্বরবৃত্ত ছন্দ চেনার জন্য কি আপনারে ওই অক্ষর, মাত্রা, বদ্ধাক্ষর, মুক্তাক্ষর, হ্যানে হ্যান, ত্যানে ত্যান এত কিছু দেখার দরকার আছে? সাইজ দেখবেন, আম পাতা, জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার জুয়েল ঘোড়া। জি, কোন ছন্দের কবিতা? স্বরবৃত্ত ছন্দ, কাহিনী শেষ। এবং এই কবিতাগুলি দ্রুত পড়া যায়, দ্রুত। বাচ্চারা চটচট চটচট করে পড়তে পছন্দ করে, দ্রুত, যত দ্রুত খুশি পড়তে পারবেন। আম পাতা, জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছড়ে মেরেছে। জি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। জি, দ্রুত দ্রুত। বাক বাকুম পায়রা, মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকে, চড়বে সোনার পালকে। ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দাইদুর পাল্লা, কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বনুয়ার ডিম তার শাওলায় ঢাকছে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুল, ঢুলি গেল কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। জি, দ্রুত লয়ের ছন্দ, ওই যে দ্রুত লয়, মনে আছে? দ্রুত লয়, দ্রুত লয়, দ্রুত আবৃত্তি করা যাবে। নাকি বলবেন ধীর লয়ে আবৃত্তি করা যাবে না? তাহলে ছড়ার ছন্দ, দ্রুত লয়ের ছন্দ, কাজে নিচের কোনটি স্বরবৃত্ত ছন্দ? নিচের কোনটি স্বরবৃত্ত? স্বরবৃত্ত চিনতে কি কোনো সমস্যা আছে? মাত্রা হ্যান ত্যান কিছু দেখা যাচ্ছে, দেখবেন ছড়া কিনা, ছড়া, তাহলে কাম শেষ। ছড়া, তাহলে কাম কি শেষ, স্বরবৃত্ত। তাহলে ইন্টারের বই কোনো ছড়া নেই। আপনাদের বিসিএস টিসিএস সহ যত পরীক্ষা আছে, কোনো পরীক্ষায় স্বরবৃত্ত আসবে না। আর এলেও সাইজ দেখে বুঝে নেবেন স্বরবৃত্ত। জি, আচ্ছা, এইবার আমরা আসি তাহলে মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত। তাহলে আমাদের যে কবিতাগুলি ইন্টারের বই বা প্রচলিত বই পুস্তক আপনি পান সাধারণত, সেই কবিতাগুলি হয় মাত্রাবৃত্ত অথবা কি অক্ষরবৃত্ত। তাহলে এবার আমরা কি করে বুঝবো? ওই যে ইন্টারমিডিয়েটের যে বই আপনাদের, সেখানে বুঝলাম যে স্বরবৃত্ত নয়, মেরে দিলাম ছড়া দেখে। তাহলে যে কবিতাগুলো আছে হয় মাত্রাবৃত্ত অথবা অক্ষরবৃত্ত। এইবার শোনেন, সাধারণত মাত্রাবৃত্ত ছন্দে একটা অন্তমিল থাকবে, একটা রিদম থাকবে, একটা মাত্রা থাকবে। মাত্রাবৃত্ত ছন্দগুলো একটু সুললিত লয় থাকবে, একটা নদীর ঢেউয়ের মতো। নদীর ঢেউ, ধীর নদীর ঢেউ। সাধারণত শেষে অন্তমিল থাকবে, সাধারণত, দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। সাধারণত শেষে অন্তমিল যদি থাকে এবং কবিতাগুলি যদি একটু সুর করে করে আবৃত্তি করা যায়, তাহলে মাত্রাবৃত্ত। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। আর আছে আর নাই দিয়াছি ভরে, এতকাল নদী কূলে, যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে, থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। জি, মাগো, আচ্ছা মাগো ওরা বলে কোন ছন্দের? বিধান পাওয়া, আর একটু থাম, আর একটু বাবা, এই চলে এসছে, এই চলে এসছে। হ্যাঁ, একটু থামরে বিধান পাওয়ার বাপ, আর একটু, এই 2 মিনিট। হ্যাঁ,
আচ্ছা, বিধান পাওয়ার গাধা, বিধান পাওয়ার বলতো ওখানে কোনো ছন্দ মিল ছিল কিনা? বিধান পাওয়ার গাধা, মাগো ওরা বলের পরপর 2-3টা লাইন বলে দেখতো বাপ ওখানে কোনো মিল আছে কিনা লাইনের শেষে। অন্তমিল বুঝিস? অন্তমিল, এই গাধা বিধান, অন্তমিল বুঝিস? 2 লাইনের শেষে অন্তমিল ছিল। কুমড়ে ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। মিল আছে রে গরু? গদ্যের মতো, গদ্যের মতো। ইহার নামই তো অক্ষর বৃত্তরে গাধা, ইহার নামই অক্ষর বৃত্তরে। মাইকেলের কবিতা যখন পড়বি, মাইকেলের, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। মিল আছে? হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। মিল আছে? মিল নাই, অন্ত মিল নাই। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। বুঝলি গাধা? এই যে মিল দেখ, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতে বুক। একটি ফটোগ্রাফ কবিতা মনে আছে রে গাধারা, অগামগা জগারা? একটি ফটোগ্রাফ, এই যে আসুন তারপর কি খবর, হ্যাঁ, দেখিয়ে দেওয়ালের দিকে, হ্যাঁ, কি সেই ফটোগ্রাফটিকে বলিলাম জিজ্ঞাসা অতিথিকে। মিল আছে লাইনে? গ্রামের পুকুরে, তাই না, কাক ডাকা কি টুপ করে পাথরের টুকরোর মতো ডুবে গেছে। আমার পূর্ব বাংলা কবিতা ছিল, মনে আছে? আমার পূর্ব বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল, পুলকিত সচ্ছলতায় প্রগাঢ় নিকুঞ্জ। অন্তমিল আছে রে বাবারা? মিল নাই, মিল নাই। গদ্যের মতো গদ্য, গদ্যের মতো যেগুলি গদ্যের স্টাইলে, জি, সেই কবিতাগুলি হচ্ছে অক্ষরবৃত্ত। তাহলে ওই যে কুমড়া ফুলে ফুল আলা, কুমড়ো ফুল ফুল আলা একটু মিলান তো, কুমড়া ফুল ফুলে মিল আছে নাকি? কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা। মিল আছে? মিল নাই। এই যে আসুন তারপর কি খবর, আছেন কেমন, বউ বাচ্চা কেমন আছে, কোনো মিল নাই। জি 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 জি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে, প্রস্থ দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। বুঝেন মিল আছে না নাই? তাহলে কবিতায় যে অন্তমিল, মাধুর্য, এগুলো দেখে বোঝা যাবে। নজরুলের কবিতা, জসীমউদ্দিনের কবিতা, জসীমউদ্দিনের কবিতা, জি, দেখবেন অন্তমিল। জি, আপনি এর কবিতা পড়বেন, জীবন দাশের কবিতা। 1000 বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় মলয় সাগরে। মিল আছে? আছে মিল? দেখবেন ভাই, দেখবেন। তাকাতাকি মেথড তো না দেখলে কেমনে হবে, তাকাই দেখবেন অন্তমিল আছে নাকি অন্তমিল নাই।
জি, যেই কবিতাটির কাঠখোট্টা শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, বুঝে নেবেন মিল নাই তাহলে অক্ষরবৃত্ত, আর মিল আছে তাহলে কি মাত্রাবৃত্ত। জি, এইবার আমি আপনাদের একটা মজার খেলা দেখাই, মজার, যেটা জিন্দেগিতে কোনোদিন জানেননি, ভবিষ্যতে জানবেন না। জি, তাকান এদিকে, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। দেখতে পাচ্ছেন কি আমার লেখাটা বোর্ড পর্যন্ত দেখা যাচ্ছে? ওই যে মাহমুদা মগা পাওয়া গেছে, মাহমুদা নাবিলা মগা, ওই যে 2 লাইনের শেষে যে মিল মগা, এটার নাম অন্তমিল রে, মগি। মাহমুদ নাবিলা, পরপর কবিতার 2 লাইনের শেষে যদি মিল থাকে, কবিতার 2 লাইনে পরপর 2 লাইনে যদি মিল থাকে অগা, এই কবিতাকে বলে অন্তমিল। ওই যে গাধি, বুঝালাম রে গাধি, শোন মাহমুদা নাবিলা, ওই যে বললাম, এই যে দেখ, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে ঋণে। এই যে বাবু বলিলেন, এ জমি লইব কিনে, ওই যে ঋণের সাথে কিনে, ঋণের সাথে কি কিনে। ওই যে কবর কবিতা বুঝালাম কি, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে তলে 30 বছর ভিজে রেখেছে 2 নয়নের জলে, জলের মগা, তাহলে যে তলের সাথে কি জলের মিল। তাহলে পরপর 2 লাইনে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, গাধিরা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে একটা কানিজ লিজা, আর একটা জগা পাওয়া গেছে, যোগী। কানিজ লিজা যোগী, ভুই মানে জমিরে যোগী, ভুই ভুই। তুমি কি ইংল্যান্ডিয়ান, আমেরিকান না কানাডিয়ান বাবা? কানিজ লিজা, তোর জন্ম কোথায়? কানাডা না অস্ট্রেলিয়া? ভুই হলো বাংলা শব্দ ভুই, আর তুমি যে জমি বলো ফার্সি শব্দ। জি, জমি বলো জমি, এটা ফার্সি শব্দ, অরিজিনাল খাঁটি বাংলা শব্দ ভুই। ভুই মানে জমি, জমি ভূমি, এই ভূমি থেকে ভুই। আচ্ছা, যেইটা আমি এতক্ষণ শেখাতে চাইলাম, যেই জিনিসটা বোঝাতে চাইলাম, যে এটা আপনি কোনোদিন শিখেননি, ভবিষ্যতে শিখবেন না জেল কিবরিয়া ছাড়া। তাকান, তাকান এইদিকে তাকান, এই যে দেখেন, সু ধু বি ঘে 2, বুঝলেন? 1 2 3 4 5 6, এটা 6 মাত্রা। ছিল মোর ভুই, জি দেখেন তো কয় মাত্রা? 1 2 3 4 5 6, আর সবই গেছে, দেখেন 1 2 3 4 5 6, আর ঋণে 2। খেয়াল করেন, কবর কবিতাটির মাত্রা বিন্যাস 6 মাত্রার। কয় মাত্রার? 6 মাত্রার। জি, ছয় যোগ 2 মনে আছে? কবর কবিতার প্রতি চরণে কয় মাত্রা? প্রতি চরণে 20 মাত্রা। কবর কবিতার প্রতি চরণে কয় মাত্রা? 20 মাত্রা। পর্ব বিন্যাস কি? পর্ব, এই যে পর্ব ভাগ, 6 যোগ 6 যোগ 6 যোগ 2, 6 যোগ 6 যোগ 6 যোগ 2। নিচের লাইনে তাকান, দেখেন, বোঝেন, ভিডিও আবার দেখতে পাবেন, আবার ঘুরাই দেখেন। জি, আমি যা বলছি শুনে আমার সাথে। এই যে বাবু, বাবু 2 মাত্রা, বলিলেন, 6 মাত্রা হয়ে গেছে একটা পর্ব।
বুঝেছো, উপেন। তাহলে 1 2 3 4 5 6 হয়েছে 6। এ জমি লইব, দেখেন 6 কিনে 2। দেখেন তো এই যে কহিলাম কয় মাত্রা, দেখেন তো কহিলাম কয় মাত্রা, 4 মাত্রা। এই যে দেখেন 1 2 3 4। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, সে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। দেখেন 6 যেখানে যাবেন 1 2 3 4 5 6 পর্ব। তুমি ভূস্বামী, তুমি 2 মাত্রা, ভূস্বামী কয় মাত্রা, ভূস্বামী কয় মাত্রা, না রে বাবা, ইহা কবর কবিতা না রে বাবা, ইহা হচ্ছে 2 বিঘা জমি কবিতা। ইহা হলো 2 বিঘা জমি, শেষে মিল আছে, অন্ত মিল আছে এবং 6 মাত্রা। মাত্রা আপনার জটিল ভাবে নেবেন না, এভাবে সহজ করে দেখেন। এই যে দেখেন এখানে দেখেন সে দেখো মোর হয়েছে 6 হয়েছে, সে দেখো মোর আছে, আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। তাহলে 6 6 6 জি 2। নাকি তাও বুঝতেছেন না বলেন? বাটারফ্লাই তানিয়া ক্লাস 8-এর কবিতা। এটা 8-এর হোক না 1-এর হোক অথবা এর হোক, পিএইচডির হোক, আপনি কবিতা দেখবেন, সাইজ দেখবেন। শেষের 2কে বলা হয় অপূর্ণ পর্ব। সুমন পল শেষের 2 মাত্রাকে বলে অপূর্ণ পর্ব। তাহলে কবর কবিতায় পর্ব কয়টি? 4টি। প্রতিসরণে পর্ব 4টি, 3টি পূর্ণ পর্ব, একটু অপূর্ণ। শেষে যে 2 মাত্রাকে বলে অপূর্ণ পর্ব। অপূর্ণ পর্ব দিলে কবিতা রেশ বা টানটা কি ঠিক লাগছে। অভি রহমান স্যার খুব কঠিন লাগছে, তাইলে আপনার মানে আর আমার এই ক্লাস ছন্দ যদি এভাবে কঠিন লাগে তাহলে আপনাকে দিয়ে অন্তত আর যাই হোক বাংলা হবে না। জি অভি রহমান, যদি এই কথাগুলিও কঠিন লাগে তাহলে আপনাকে দিয়ে আর যাই হোক বাংলা হবে না। জি শিক্ষার্থী বন্ধুরা, যাদের কাছে মোটামুটি সহজ লাগছে তাদের আরেকটি কথা বলি, যে দেখেন এটা হলো একটা শব্দ, দুই অক্ষরের শব্দ, 2 বিঘে, 2 জোর জোর জোর, জোর জোর জোর, ছিল জোর, মোর জোর, ভুই জোর, আর জোর, সবই জোর, গেছে সব জোর। বাবু জোর, বলিলেন জোর, তাহলে 2 + 4 বুঝেছো 3, উপেন 3, 3 3। ভালো করে শোনেন, ভালো করে। মাত্রাবৃত্ত ছন্দের কবিতার শব্দবিন্যাসকে বলা হয় জোরে জোর, বেজোরে বেজোর। জোরে জোর, ভালো করে শুনবেন কথাগুলি। কথা তো শোনেন না, মাথার পুদ্দে খালি চলে যায়। ক্লাসে থেকে যে কার চিন্তা, কার ধ্যান করতেছেন? হ্যাঁ জি তাকান, মাত্রাবৃত্ত ছন্দের কবিতার শব্দবিন্যাস কেমন হবে? জোরে জোর, বেজোরে বেজোর। বলে স্যার বুঝি না, তাইলে প্লিজ এবার আপনি আসতে পারেন। জোরের সাথে জোর, বেজোরের সাথে বেজোর। মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, ওই যে বললাম সাইজ দেখে আপনি যে কোনো একটা কবিতা, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে একটা কবিতা এনে দেবেন, জোরে জোর। জি 6 মাত্রার হলে কি পর্ব বলে গরু? সব একই পর্ব, এটার নাম পর্ব।
ছয় মাত্রা হলো পর্ব, চার মাত্রা হলো পর্ব, পর্ব পর্বই। কি পর্ব বলে না, পর্ব পর্বই গদ্য। এই কবিতাটাই 4টা পর্বরে গাধা, প্রতি চরণে, বুঝলি গাধা? বিধান পাওয়ার গরু, বিধান পাওয়ার গরু, তো এই গরুক নিয়ে আমি পড়ছি আজকে বিপদে। এই প্রতিটা চরণে 4টা পর্ব। কি পর্ব বলে না? 2 বিঘা জমির কবিতার প্রতি চরণে পর্ব কয়টা? 4টা। প্রতি চরণে পর্ব 4টা, 6 করে মিলে গেছে, সেটা হলো পূর্ণ পর্ব। কি পর্ব? পূর্ণ পর্ব, পূর্ণ। আর যেটা মিলল না, অপূর্ণ। 6 মাত্রা পূর্ণ হয়েছে পূর্ণ পর্ব, আর যেখানে 2-3 মাত্রা অপূর্ণ। তাহলে এই কবিতার প্রতিচরণে কয়টা পর্ব? 4টা পর্ব, 3টি পূর্ণ পর্ব আর একটা অপূর্ণ পর্ব। জোরে জোর বিজোড়ে বেজোর কারা কারা বোঝেন নাই? জোরে জোর বিজোড়ে বেজোর আরেকবার বোঝা হবে। যে দেখেন, কহিলাম, বোঝার চেষ্টা করতে হবে ভাই। বোঝার চেষ্টা করবেন না, তাহলে ছন্দ বাদ দেন, যে স্যার ছন্দ পরীক্ষা আসবে 1টা নাম্বার, আমি শিখতে চাইলে জি শেখার। আমার বললাম যে আমার ক্লাসে যদি ছন্দ না বোঝেন এই মেথডেও, তাহলে আপনি মাপসে দোয়াসে ছন্দের এদিকে জীবনে আসবেন না। আমি যদি শেখাতে না পারি আপনাকে, আবার বলছে, আমি যদি শেখাতে না পারি, বাংলাদেশে না গোটা পৃথিবীতে কেউ আপনাকে ছন্দ শেখাতে পারবে না। যদি পারে আমার কাছে ধরে নিয়ে আসবেন। এই যে কহিলাম, 4 মাত, কহিলাম 1 2 3 4, এটা বোঝেন না? 4-এর পরে 1 2, তাহলে জোড়ের পরে জোড়, জোড়ের পরে জোড়। তুমি 1 2 জোড়। ভূষ স্বামী, ভূষ, এই যে স্বামী 4, জি। ভূমির 1 2 3, অন্ত, অনত 3। মাত্রাবৃত্ত ছন্দের কবিতায় জোড়ে জোড় বেজোড়ে কি? বেজোড়। জোড়ে জোড় বেজোড়ে বেজোড়। হ্যাঁ ফারিয়া, ধন্যবাদ ফারিয়া তোমাকে, হ্যাঁ সুপরামর্শের জন্য ধন্যবাদ। এইবার হ্যাঁ জি, এবার একটু দেখেন, এইখানে কয় বর্ণ? 4টা, ঠিক আছে। দেখেন এইখানে, এরপরে কি? ওই যে তোর, জোড়ে জোড়, জোড়ের পরে জোড়। মাত্রাবৃত্ত ছন্দে জোড়ের পরে কি? জোড়। আপনি বর্ণের জোড় জোড়ই মিলান ভাই, আপনি মাত্রা অক্ষর বাদ দেন, মাত্রা অক্ষর মক্ষর বাদ দেন। এই যে ই খানে তোর, আপনি মাত্রা, এইটা যে 4টা ব্যঞ্জনের শব্দ, 4টা বর্ণের, ই খানে তোর, এটা কয় বর্ণের শব্দ? কয় বর্ণের? 3। বুঝতে পারছেন? যে দা দিরো, তাহলে একটু বোঝেন না 3। তাহলে 3-এর পরে কি আসবে? জি কি? তাহলে এই যে কবর। এরপরে যে ডালিম, কয়টা আছে এখানে? কয়টা? 3টা। শব্দ দেখবেন আপনি, মাত্র অক্ষর ভুলে যান। শব্দ ডালিম, তাহলে ডালিমের পরে আমি যে শব্দটা নিব এই কবিতায়, তোমাকে কয়টা মাত্রা দিতে হবে? 3 মাত্রা। তাহলে ডালিম, এই যে গাছের, তারপর পিছনে একটা তলে, এটা অপূর্ণ পর্ব, তলে। তাকান, এই যে জোড়ে জোড় বেজোড়ে বেজোড়। মাত্রাবৃত্ত ছন্দের কবিতা লিখতে হলে অবশ্যই কি? জোড়ে জোড় বেজোড়ে বেজোড়। না গোবিন্দ দেব আরিয়া, না হবে না। 1-এর সাথে 3, 2-এর সাথে 4 দিলে মাত্রাবৃত্ত হবে না। তবে আবার হতেও পারে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে এই পদ্ধতি জোড়ে জোড় বেজোড়ে বেজোড় আছে কিনা। গোবিন্দ দেব আরিয়া, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে, হ্যাঁ 1-এর সাথে 3, 2-এর সাথে 4 এগুলো মিল। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই পদ্ধতি মাত্রাবৃত্তে অবশ্যই জোড়ে জোড় বেজোড়ে বেজোড় থাকবে, জোড়ে জোড় বেজোড়ে বেজোড় থাকবে। জি, এরপরেও বলে বোঝে না, এরপরেও বোঝে না, তাহলে আর কেমনে বোঝাবে বলেন? ভূস্বামী, ওই যে গরু, রাইহান রোমান গরু, ওই যে বকে যে উচ্চারণ করছিস, দন্ত স যে 2বার উচ্চারণ করছিস গরু,
রাইহান রোমান গাধা, ওই যে দন্ত শয়ের নিচে যে ব আছে, ওই দন্তস্ব কয়বার উচ্চারণ করছিস দেখ তো, দন্তস্ব কয়বার উচ্চারণ করছিস দেখ। তুই বলছিস ভূস্বামী বলছিস না ভূস্বামী, ভূষ, তার একবার স বললি, তারপর স্বামী, ওই বটাকে শয়ের সাথে দীপ্ত দন্তস্বটা দুইবার উচ্চারণ করছিস, সেই জন্য দুইটা আলাদা হয়ে যাচ্ছে। দেখেন 30, 30 কয়টা আছে? 3টা। 30 যে 3টে, এটা বোঝেন না? এটা বুঝতে আবার কষ্ট হয়। 30 3টা কেমন স্যার বুঝি না। 30 বছর, তাহলে 30 এরপরে বছর। 30 মাস হবে না, মাত্রাবৃত্তে 30 মাস হবে না, 30 সন হবে না, 30 সাল হবে না, অবশ্যই 30-এর পরে কি অবশ্যই বছরই হওয়া লাগবে। জি। ভিজায়ে, ভিজায়ে কত? 3, ভিজায়ে 3, তাহলে ভিজায়ের পরে আমার কি 2 অক্ষরের শব্দ দিয়ে হবে, 4 অক্ষর দিয়ে হবে? রাসেল আহমেদ, অক্ষরের কাজ, অক্ষরের কাজ তোর মাথায় বাড়ি মারা, অক্ষরের কাজ তোর মাথার উপর বাড়ি মারা গাধা। অক্ষরের কোনো কাজ নাই, অক্ষরের কাজ হলে তুই শিখবি তাই। অক্ষরের আবার কিসের ঠেকা পড়েছে কাজ করার? কাজ হলো তোর, অক্ষরের আবার কি কাজ? ভিজায়ে, তারপর কি রেখেছি, বুঝলেন? 3-এ 3, 2 2 2 কয় বর্ণ আছে? 2 2 2 বর্ণ, তারপরে আমার কি 3 দিলে হবে? জি 2। দেখেন নয়নের, আচ্ছা কবি বলতে পারতো না 2 চোখের জলে? কবি বলতে পারতো না 2 চোখের জলে? বলতে পারতো 2 চোখের জলে, কিন্তু বলেনি। কেন বলেনি? ওই যে কবি যে মাল, কবি মাত্রাবৃত্ত ছন্দে লিখবেন, কবি বোঝেন যে 2 যখন দিয়েছেন এরপরে আর 2 চোখের ব্যবহার করা যাবে না, 2-এর পরে নয়ন লাগবে। কেন নয়নের? কারণ 2-এর পরে চাল লাগবে, জোরের সাথে জোর লাগবে শেষে জলে। এবং এই যে 118 লাইনের এই কবিতাটি, কবর কবিতাটি কত লাইনের? 118 লাইনের। একটি লাইনেও পাবেন না এর ব্যতিক্রম, একটি লাইনেও না, একটি, নট এ সিঙ্গেল লাইন। 118 লাইনের কবর কবিতার একটি লাইনেও এর ব্যতিক্রম পাবেন না। কেন জসীমউদ্দিন বড় কবি, কেন মাল কবি, আর আপনি আমি কেন অগামগা কবি? বড় কবি কারা কেন? ওই যে একজন আমাদের গ্রুপে দিয়েছে, স্যার কি করে বুঝবো কোনটি কে সেরা, কে সেরা না, কে শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ না? বুঝেন? এই অগামগা আর বড় কবির মধ্যে পার্থক্য কি? জি, কবি যেহেতু মাল ছিলেন, জি ডালিয়া, কবি যেহেতু মাল ছিলেন, কাজেই আবার বলছি, চ্যালেঞ্জ করে বলছি, এই 118 লাইনের কবিতা আপনি প্রত্যেক লাইন তন্ন তন্ন করে খুঁজে কোনো একটি জায়গাতেও এর ব্যতিক্রম কি পাবেন না। জি, এর নাম জোড়ে জোর, বেজোড়ে বেজোড়। জি, আর আমরা লক্ষ্মী ছাড়া কবি মণিশঙ্কর, আমরা কবিতা লিখছি তাই না, মাত্রাবৃত্ত ছন্দের কবিতা লিখি না, আমরা লিখি অক্ষরবৃত্তে, কারণ এত কিছু ঝামেলা আমাদের পোষায় না। জি, এখন আমরা কবিতা লিখি আকাশেতে, তাই না, দেখি তোমার চোখ, না না তোমার চোখ নয়, যে তোমার নাক, তোমার নাক দিয়ে শিশির বিন্দুর মতো ঘাম গড়ছে 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 গড়ছে, আমি তাকিয়ে আছি তাকিয়ে আছি, তারপর দেখছেন না ওটা তুমি না, ওটা একটা সিল। জি, আধুনিক কবিতা। জি, যা খুশি তাই লেখেন, যা খুশি তাই লেখেন, কোনো সমস্যা নাই, লিখলেই কবিতা। এত কিছু জেনে শুনে বুঝে লেখার টাইম নাই, জানেই তো না কেমনে লিখবে কবিরা। এই বেটা কবিদের তো আগে আমার কাছে কোর্স করা লাগবে। জি, ও তো জানে না, খালি এমনি কবিতা লেখে। জি, দেখেন একটু, এবার দেখেন, খুব মনোযোগ দেন, আমি একটু আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছি।
তাকান, জি এই কবিতার দিকে তাকান। না, প্রীতম বণিক অপূর্ণ পর্ব 2 মাত্রা হবে কবির, দ্যাট ইজ খুসখুস। অপূর্ণ পর্ব কবি কয় মাত্রা রাখবে, 2 মাত্রা না 3 মাত্রা 4 মাত্রা, এটা কবির দ্যাট ইজ খুসখুস। জি 2 মাত্রা রাখতে হবে তার। দেখেন দেখেন তো এই বটাকে শকে দ্বিত্ব করেছে, এই বকে শকে দ্বিত্ব করেছে ভাই। স্বস্বাধীনতা কি না সা, তাহলে বয়ের উচ্চারণ হয়নি, তার মানে ব এখানে বর্ণ বা অক্ষরের মর্যাদা পায়নি। বুঝতে পারলেন? এটা নির্ভর করবে দ্বিত্ব করেছে কিনা, তো দ্বিত্ব করেনি, তাহলে যে স্বাধীনতা। এবং দেখেন অন্তমিল নাই, এই কবিতায় কিন্তু অন্তমিল নাই, কিন্তু তারপরেও মাত্রাবৃত্ত। জি ওই যে বললাম যে 2-1টা ক্ষেত্রে ব্যতিক্রম, অন্তমিল থাকলে সাধারণত মাত্রা, কিন্তু নাই তাও হইতে পারে। তাহলে তাও যদি হয় তাহলে ওই যে চেনার উপায় কি, ওই যে জোরে জোর বিজোড়ে বিজোড়। তাকান এই যে বললাম যেই যেগুলো ব্যতিক্রম, তাহলে স্বাধীনতা 1 2 3 4, তারপর তুমি, এই যে দেখেন জোরে জোর। এই যে রবি 1 2, এরপর ঠাকুরের দেখেন জোরে জোর। এই যে অজর 3, কবিতা 3, তাহলে বেজোড়ে বেজোড়। এই যে অবিনাশী 4, এই যে গান 2, তাহলে জোরে জোর। এইবার তাকায় দেখেন তো জোরে জোর বেজোড়ে বেজোড় আছে কিনা। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের, কাজী নজরুল ঝাঁকড়া চুলের। দেখেন হঠাৎ করে মনে হবে কাজী নজরুল ঝাঁকড়া চুলের, আসলে এখানে একটু ঝামেলা আছে। রবি ঠাকুরের অজর কবিতা, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, কিন্তু স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের। এমন কি হওয়ার কথা? এমন হওয়ার কথা না, আসলে হওয়ার কথা কাজী নজরুলের ঝাঁকড়া চুলের, কাজী নজরুলের ঝাঁকড়া চুলের, কিন্তু নজরুলের না। কবি যদি ছোট কবি হতো, তোমার আমার মতো অগা মগা কবি হতো, তাহলে অনেক আবৃত্তিকার আবৃত্তি করে কাজী নজরুলের ঝাঁকড়া চুলের, কাজী নজরুল ঝাঁকড়া চুলের। আবার কি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, তাহলে স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের না। এই যে নজরুল যে অনেক মাল কবি, বড় কবি, এই যে জোরের পরে জোর, নজরুলের দিলে হয়ে যাবে জোরের পরে বেজোড়, 2-এর সাথে 5, তাহলে হবে না। যদি নজরুল বাক্যকে ঠিক করার জন্য যদি নজরুলের দিত, তাহলে বাক্য ঠিক হতো, কিন্তু ছন্দ নষ্ট হতো, আর নজরুল ছোট মানের কবি হতো। নজরুল যে বড় কবি, মহাকবি, এইটা দেখে বোঝা যায়। শামসুর রহমান, এই নজরুল কিন্তু কবিতাটা শামসুর রহমানের। শামসুর রহমান ছোট কবি না বড় কবি? অনেক বড় কবি। এই যে জোরে জোর কাজী নজরুল ঝাঁকড়া 3, চুলের 3, বেজোড়ে বেজোড়, বাবরি দোলানো, মহান পুরুষ, সৃষ্টি কয়টা সেখানে সৃষ, এই যে শ্রী রিয়ের উচ্চারণ সৃষ্টি, 3টা ধরতে হবে, সৃষ্টি, সুখের 3-3, উল্লাসে, এই যে উল দুটো ল, উল ল দুটোর উচ্চারণ হয়েছে, তাহলে উল্লাসে 4, কাঁপা 2। দেখবেন স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের, পিতার কোমল, তাকান উপরে কি দেখা যাচ্ছে, পিতার কোমল যাই নামাজের উদার জমিন। তাকান এই যে পিতার কোমল 3-3, দেখেছেন বেজোড়ে বেজোড়। তাহলে আমার যে জোরে জোর বেজোড় বেজোড়, এই কথা কি বোঝা গেছে না বোঝা যায় নাই? জি কাজী নজরুলের এতদিন পড়েছেন এবং ভেবে নিয়েছেন যে মনে হয় বইয়ে ভুল আছে, যে ডালিয়া নজরুলের পড়েছেন আর মনে মনে ভেবেছেন যদি নজরুলও থাকে তাও ধরে নাই যে ওটা মনে হয় প্রিন্টেড মিস্টেক। জি বেশি পণ্ডিত যে। দেখেন যাই নামাজের একটা শব্দ 6 মাত্রা, যাই নামাজের, দেখেছেন উদার জমিন। একটি লাইনও পাবেন না, একটিও পাবেন না যেখানে এর কোনো ব্যতিক্রম আছে, একটা লাইনও পাবেন না। এই জন্য তো শামসুর রহমান কেন বড় কবি ভাই, শামসুর রহমান কেন বড় কবি, জুয়েল কিবরিয়া কেন মগা কবি, কেন বড় কবি না? একটি লাইনও পাবেন না। স্বাধীনতা তুমি গ্রাম্য দুপুরে মধ্য পুকুরে, তাই না, অবাধ সাঁতার, এই যে অবাধ সাঁতার, রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। এইবার দেখেন আপনাদের জন্য একটা বই নিয়ে এসেছি,
এই যে সঞ্চিতা। হ্যাঁ, এখানে দেখেন কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আপনাদেরকে পড়বো, আপনারা এবার নির্ণয় করবেন এমনি। জি, কোথায় ছিলাম? আমি একটা কবিতা আপনাদের জন্য, হ্যাঁ দেখেন আমি একটা কবিতা পড়ছি, আপনারা বলবেন কোন ছন্দে। নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে, মুখের এক পাশে নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নামার কথা সেখানে নামা হলো না। কোন ছন্দ? কোন ছন্দ বলেন? বোঝেন না? বোঝেন না? আমার ধারণা আপনারা বুঝে গেছেন। কোন অন্তমিল নাই, আর যা খুশি তাই বলেছে। জি দেখেন, ওই যে দেখেন, নাম তার কমলা, নাম তার কমলা। কমলা হ্যারি সাবান না কিন্তু, ঠিক আছে? নাম তার কমলা, দেখেছি, দেখেন পরের লাইনে, দেখেছি তার, এই যে দেখেন 3-2, কাম শেষ, কাম শেষ। জি, এই যে দেখেন 3-এর পরে 2। তাহলে আপনি সাইজ দেখে মাত্রা না অক্ষর এটা বুঝবেন না? বললাম যে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, চ্যালেঞ্জ। বলবেন যে খালি কবিতা সাইজ দিয়ে দেখে যে 3-এর দেখেছি তার, তাহলে কাম শেষ। খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে, ঠিক আছে? সে, এই যে এক মাত্রার, তারপর আবার চলেছিল, তাহলে 4 মাত্রা, তাহলে জোড় বেজোড়ের সাথে জোড়, কাম হবে না। তাহলে কেন বোঝেন না? কেন বলেন যে কবিতা বুঝি না? আরেকটি কবিতা আছে পুনশ্চ কবি, পুকুরের ধারে। দোতলার জানালা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোণা। ভাদ্র মাসে কানায় কানায় জল, জলে গাছের গভীর ছায়া টলমল করছে। সবুজ রেশমের আভায় তীরে তীরে কলমি শাখার হেলঞ্চ। জি, দোতলার জানালা। শুরুতে আপনি সাইজটা দেখে বুঝতে পাবেন, শুরুতে আপনি বুঝতে পারবেন। ওই যে বললাম যে দোতলার কি জানালা, দোতলার জানালা, তাহলে দোতলার 4, জানালা 3, তাহলে মাত্রাবৃত্ত হওয়ার কি কোনো সুযোগ আছে? তাহলে আপনি সাইজ দেখে কেন বোঝেন না কোন ছন্দ? জি, এবার বলেন কোন কবিতা জানতে চান? খালি লিখবেন, 2-3টা লাইন লিখলেই সাইজ চলে আসবে এমনিতেই। এই যে দেখেন নজরুল, জি তুমি করিয়াছো ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছো বাবরি চুল। জি, তো নজরুলের কবিতা, অনেক কবিতায় দেখেন বলছে, আমি সেদিন পড়েছিলাম, গাহি সাম্যের গান, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মেলানেবার নাই দেশকাল, পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। জি, নারী কবিতা মনে আছে? বিশ্বে যা কিছু, দেখেন এটা দিয়ে শেষ করব। জি, এবার আপনার গাঁয়ের কলেজে যে বাংলা টিচার আছে, ওনাকে বলবেন যে ছন্দ প্রাইভেট পড়াবো, আপনাকে আসেন ফ্রি। জি, বুঝেন নাই? আর যে অগামগা ভাইয়াদের কাছে এতদিন পড়েছিলেন অ্যাডমিশনে, তারপরে বড় বড় বিশেষ কোচিংয়ে করেছিলেন, ওনাদেরকে ছন্দের কোর্স করাবেন। জি, বিশ্বে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে অন্তমিল আছে, আমরা দেখছি অন্তমিল আছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন, অর্ধেক তার নর। কি মাত্রাবৃত্ত? আমার আগে আপনারাই বুঝে গেছেন। জি, তাহলে এই যে বিশ্বে,
বিশ, এই যে বয়ের উচ্চারণ হয়েছে, তাহলে বিশ্বে যা কিছু, এই যে তিন তিন, যা কিছু মহান তিন, এই যে সৃষ্টি সৃষ্টি তিন, অর্ধেক কয় চার, কিন্তু আর এই যে রেপ মানে র, অর্ধেক তার চার দুই, করিয়াছে চার নারী, তাহলে জোড়ে জোড় জোড়ে জোড় বেজোড়ে বেজোড়, অর্ধেক তার জোড়ে জোড়। অভিশাপ কবিতাটা কোন বলেন, দুটা লাইন বলেন কোন মাত্রা তাহলে বুঝতে পারবেন। অক্ষরবৃত্ত মানে অভিশাপ, নজরুলের অভিশাপ মাত্রাবৃত্ত, নজরুলের অভিশাপ আমি পড়েছিলাম সেদিন, মাত্রাবৃত্ত। জি দেখেন বুঝতে পারবেন। জি আসবে আবার, জি তোমার সখার আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, জি তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন। জি দেখবেন মাত্রাবৃত্ত। হ্যাঁ তাহলে এখন আমি 1000 5000 কবিতা ধরে ধরে আপনাদেরকে আমি প্র্যাকটিস করাতে পারি, তাই না? কিন্তু আপনি নিজেই দেখে বুঝতে পারবেন, কবিতা পড়বেন, দেখবেন, দেখে দেখেই। বিশেষ করে দুটো জিনিস, একটা জিনিস বলে আমি আরেকবার ক্লিয়ার করছি আপনাদের, আপনি অত ছন্দ অক্ষর মাত্রা এত কিছু, আপনি সিম্পলি স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষর। তাহলে স্বরবৃত্ত মানে ছড়ার ছন্দ, স্বরবৃত্ত মানে কি ছড়ার ছন্দ, তাহলে ঝামেলা শেষ। মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত, দেখবেন যে কবিতাটা যদি একটু মানে অন্তমিল হয়, অন্তমিল থাকে সাধারণত, তাহলে মাত্রাবৃত্ত, আর অন্তমিল না থাকলে অক্ষরবৃত্ত। এর সাথে বললাম যে এর সাথে আরেকটা জিনিস একটু লক্ষ্য করবেন, ওই লক্ষ্যটা হলো ওই যে বললাম যে মাত্রাবৃত্ত কবিতা হলে অবশ্যই, মাত্রাবৃত্ত কবিতা হলে অবশ্যই সেখানে কি লাগবে, জোড়ে জোড় বেজোড়ে বেজোড়। জি জোড়ে জোড় বেজোড়ে বেজোড়, না হলে মাত্রাবৃত্ত হবে না। মাত্রাবৃত্ত হতে হলে অবশ্যই চর্যাপদ কোন ছন্দে হবে লেখেন, লিখলে তো কোন ছন্দে হবে আমাকে জিজ্ঞেস করছেন কেন ভাই? আপনি লিখবেন, লাইন লিখবেন, লিখে মিলাবেন। জি কা তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো। আচ্ছা তাহলে অন্তমিল আছে, অন্তমিল আছে দেখেন, কা তরু বড়, দেখেন 6 মাত্রা, কা তরু বড়। এই যে পাঞ্চবি পান পান, এই যে 9 উচ্চারণ হচ্ছে পাঞ্চবি, তাহলে 4 পাঞ্চবি ডাল, তাহলে 4 4 4 2, জোড়ে জোড় জোড়ে জোড়। চঞ্চল সিয়ে চঞ্চল 4 সিয়ে 2, পৈঠাকাল, এখানে আসলে এখানে 5 হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম যে ওই সময় কবিরা অত বেশি, এরা কিন্তু অত বিখ্যাত কবি না, যার পর 2-1 জায়গায় মাত্রা মিস্টেক করছে। পৈঠা, হ্যাঁ, বা এখানে অনেক জায়গায় আমাদের পাঠ ভিন্ন পাঠও আছে, পৈঠা বা কোনো বয়সে পৈঠে কালো, আসলে এটি 4 মাত্রা ধরতে হবে, এখানে একটু মাত্রা মিস্টেক হয়েছে। চর্যাপদের কবিরা সাধন ভজনের কথা বলেছেন, পুরোপুরি অত বড় রবীন্দ্রনাথ নজরুল শামসুর রহমানের মতো কবি না, কিন্তু মূলত এটি মাত্রাবৃত্ত। কেন? ওই যে অন্তমিল আছে প্লাস এই যে জোড়ে জোড় বেজোড়ে বেজোড় আছে, 2-1টি জায়গায় হয়তো মিস্টেক আছে, মিস্টেক আছে বলেই তারা অনেক বড় মাপের কবি না, তারা অনেক বড় মাপের সাধক। দৃঢ় করি ও মহা শুভ পরিমাণ লুই ভনয় গুরু পুষ্য যেন। চর্যাপদের কবিতাগুলি সাধারণত মাত্রাবৃত্তে, মাত্রাবৃত্তে। জি পৈঠাতে একমাত্রা কমে গেছে, কবিরা অত হয়তো দক্ষ কবি ছিলেন না, তারা সাধক ছিলেন, 2-1টি জায়গায় একটু হালকা মিস্টেক আছে, কিন্তু মূলত যদি জিজ্ঞেস করে কোন ছন্দের, তাহলে বলবেন মাত্রাবৃত্ত ছন্দের। জি আচ্ছা তাহলে আমরা এরকম, আমি আরো হয়তো আমরা যদি ধরেন অন্যান্য অনেক কবিতা থেকে আমি আলোচনা করতে পারি আপনাদের, ঠিক আছে? এবার আপনাদের শেষ, আমি একটা কবিতা লিখবো, আপনারা নির্ণয় করবেন। জি পাঞ্চবি, পাঞ্চবি 4 4, জাহিদ হাসান সোহাগ 4 বাবা, পান ওই যে পান ন বললেন, পান ছবি 4 জাহিদ হাসান, আপনি দেখেন বুঝতে পারবেন, পান ওই যে ন আছে, পান ছবি 4 মাত্রা। জি নাকি আপনার সন্দেহ হচ্ছে তারপরেও? জি
আমি একটা কবিতা লিখব, আপনারা এবার নির্ণয় করে দিয়ে বাড়ি চলে যাবেন। জি, আপনাদের এটা হোমওয়ার্ক করে ছুটি। জি, এটা নির্ণয় করে বাড়ি চলে যাবেন আজকের মতো। তোমার কীর্তির সে তুমি যে মহৎ, জি দেখি এটা নির্ণয় করেন কোন ছন্দ। হ্যাঁ, তো বুঝে গেছেন। জি, বুঝে গেছেন অক্ষরবিদ। তাহলে আমি আর কি শেখাবো বলেন? আচ্ছা, খোরশেদ আলম খোকন গাধা বলছে মাত্রাবৃত্ত। কেন রে গাধা? এই খোরশেদ আলম খোকন গাধা, এই যে গাধা তোমার, গরু 3, এই যে কীর্তির এখানে তো 4 রে গদ্ধ। খোরশেদ আলম গরু, তাহলে 3-এর পরে যে 4, তাহলে 3-এর পরে 4 হলে মাত্রাবৃত্ত হওয়ার সুযোগ আছে। আফরোজা অরনি, এই যে আরেক গাধি পা গেছে, আফরোজা অরনি গাধি আমনি, আফরোজা আমনি গাধি। মাত্রাবৃত্ত কেমনে রে গাধি? দেখ, শুধু অন্তমিল দেখে না, তেজে দেখ, এই যে তোমার কীর্তির কীর্তির কয়টা আছে? কয়টা? কীর্তির 4টা যে গাধা, তাহলে 3-এর পরে 4, তাহলে মাত্রাবৃত্ত হওয়ার আর কোনো সুযোগ নাই। আফরোজা আমনি গাধা, এই 3-এর পরে 4, কীর্তির যে রেপ মানে র, রেপ মানে র, কীর তীর, তাহলে 3-এর পরে যখন 4, তখন এইটার মাত্রাবৃত্ত হওয়ার সুযোগ কি নাই। আলামিন লেমন গাধা, ভুল করেছিস। কীর্তির 4 হয়ে গেছে, 3-এর পরে 4, 3-এর পরে কি 4, কাজেই আর কিছু করে, তাহলে আর মাত্রাবৃত্তে যাওয়ার সুযোগ নাই। এই যে দেখেন এখানে পশ্চাতে, পশ প তালবস, পশ্চাতে 4, তাহলে 4-এর পরে কি 3। মাত্রাবৃত্ত হতে হলে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দই জোড়ে জোড়, বেজোড়ে বেজোড় হইতে হবে। যখনই জোড়, জোড়ের পাশে বেজোড় বা বেজোড়ের পাশে জোড়, তাহলে জি বোঝা গেছে। তো থ্যাংক ইউ, ভেরি গুড, গুড নাইট। জি, পরীক্ষা থাকলে তো আমি বলে দেবো, পরীক্ষা নাই ওদের বলে দেবে কি কথা। হ্যাঁ, তাহলে আমরা ছন্দ ইনশাল্লাহ শেষ করলাম। তাহলে আমরা রূপ করেছি, রস করেছি, ছন্দ করেছি, অলংকার আপনারা পড়ে নেবেন, তাহলে আমার নন্দন তত্ত্ব শেষ হবে। জি, আরেকটা ক্লাস হলে নন্দন তত্ত্ব শেষ হবে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা 2-1জন আমাকে মেসেঞ্জারে বলেছেন বা নিজেরা বলেছেন যে স্যার লেখকদের শুরু করার আগে আধুনিক যুগের পিছনটুকু একটু পরীক্ষা দিবেন। ঠিক আছে, আমি একটু আপনাদের শিডিউলটা বলে নেই। আমি আগামী দিন রসটা পড়াবো, সরি রূপ, রস, ছন্দ, অলংকার। অলংকার পড়াবো, অলংকার খুব গভীরে যাব না, অলংকার থেকে প্রশ্ন তেমন একটা আসে না, তবু একটু পড়াবার যতটুকু দরকার। তো অলংকারটা পড়িয়ে আমি 2টো জিনিস একটু পড়াবো, একটি হচ্ছে আমরা চরিত্র, আর একটি হচ্ছে পংক্তি। চরিত্র আর পংক্তি। জি, তাহলে আমি এই আগামী দিন অলংকারটা পড়িয়ে তার সাথে আমি চেষ্টা করব চরিত্র এবং উক্তি বা পংক্তি বা চরণ, এই 2টো জিনিস পড়িয়ে নিব, নিয়ে আমি লেখকে যাব। তো লেখকে যাওয়ার আগে এই 2টা পড়িয়ে নিলে আমি আপনাদের এই পিছনের টপিকগুলো থেকে একটা 50 নম্বরের মডেল নিব। আধুনিক যুগ অর্থাৎ 1801 সাল থেকে এই পর্যন্ত। জি,
বোঝা গেছে? 1801 সাল থেকে এই লেখকদের আলোচনায় যাওয়ার আগে যে আলোচনাগুলি করেছি, নাটক, মহাকাব্য, উপন্যাস, তারপর ছন্দ, অলংকার ইত্যাদি ইত্যাদি, এই সবগুলি মিলে একটা 50 নম্বরের মডেল টেস্ট নিব, নিয়ে আমরা লেখকে যাব। ঠিক আছে? ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, এই লেখকগুলি আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি আর হয়তো একটি বা দুটো ক্লাস নিয়ে, আমি একটা বা দুটো লাগবে সর্বোচ্চ অলংকার, আর অলংকারের সাথে যদি আমি সম্ভব হয় ওই দিন আগামী ক্লাসেই, শনিবারের ক্লাসে যদি পারি, তাহলে উক্তি, পংক্তি এবং চরিত্র, উক্তি, পংক্তি, চরণ, লাইন, কোনটা কোন কবিতার লাইন, কোনটা কোন কবি লাইন, এবং বিশেষ করে কিছু কিছু চরিত্র, এগুলো আলোচনা করে আমি আপনাদের একটা আধুনিক যুগের এই অংশটার উপর একটা পরীক্ষা নিয়ে তারপর লেখকদের আলোচনায় যাব। জি, আর লেখকদের আলোচনায় গেলেই মোটামুটি লেখক পড়ে ফেললে আমাদের আধুনিক যুগটা ইনশাল্লাহ বা সাহিত্যটা শেষ হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, জি, সুন্দর থাকবেন, বিধান পাঠ, শুভরাত্রি বাবা, ভালো থেকো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ।